মোড অফ মেথড যেটা বলা হয়, মানে কিভাবে মারা গেলেন, সেটা হচ্ছে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন সেটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে দেখবেন ওভার যে বডি ওয়েট বা তার যে ইয়ে এবং সঞ্জয় রায়ের বডি ওয়েট মোরলেস কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আমি একজনের মুখ বন্ধ করলাম, গলাতে ধরলাম, তো সেই জায়গায় করতে গেলে তার বডিটা লংস হবে। অনেক সময় যদি দেখা যাচ্ছে সঞ্জয় রায় বিরাট বডি ওয়েট, তার বডি ওয়েটটা দিয়ে তার বডিটাকে চেপে রাখা যেতে পারে। তার কারণ হচ্ছে এটা তো অ্যান্টিমর্টেম ডেট, সে স্ট্রাগল করেছে সেটাও লেখা আছে। মানে আমাদের ভিকটিমের যিনি বাবা, তার অ্যাড্রেসে একটা চিঠি করা হয়েছে, সেই চিঠিতে বলা হচ্ছে তিনি স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন এক্স এমপ্লয়ি। সেখানকার 3জন এমপ্লয়ির দিকে আঙুল তুলেছে যে এই 3জন এমপ্লয়ি নাকি গত 10 বছরে প্রায় বিরোধী যে সমস্ত দল, মানে বিজেপি বা সিপিআইএম, তাদের যে সমস্ত ভিকটিম, তাদের স্যাম্পেলকে ট্যাম্পার করেছে, এবং সেটা বাই দ্য অর্ডার অফ এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড দ্য বা টিএমসি পার্টির অর্ডারে হয়েছে। আর যে রাজ্যে ডিজি হচ্ছে রাজীব কুমার, সারদা কেসে অভিযুক্ত, এবং সারদার সেই ডায়েরি এবং বিভিন্ন স্যাম্পেল হচ্ছে পুড়িয়ে দেওয়ার বা ট্যাম্পার করার অভিযোগ ওঠে, তো সেই রাজ্যে সঞ্জয় রায়ের স্যাম্পেল নেবে এবং কোনো জায়গায় মিশিয়ে দেবে, তো অসম্ভব কিছু নয়। তার একটা বড় কারণ তো পোস্টমর্টমটাই তো একটা ভোগাস পোস্টমর্টম, 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টম করে দিয়েছে, ওটা হয় না এই কোনো দিন। মিনিমাম এই ধরনের কেসে অন্তত ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে 3 থেকে 4 ঘন্টা দরকার। যেখানে 26টা বডি ইঞ্জুরি রয়েছে, তার বিভিন্ন যদি লোয়ার লিম্ব বলা হয়, লোয়ার লিম্বে দেখা যাচ্ছে যে সেখানে লিখেছে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন, ছবি ইন্ডিকেট করছে যে ডিসলোকেশন থাকার মিনিমাম ডিসলোকেশন থাকবে, কিন্তু ফ্র্যাকচার ছেড়েও দিল, উইথাউট এক্সরে সেটা বলে দিল। এই ধরনের পোস্টমর্টম, সেখানে তো প্রশ্ন উঠবেই। তাপস দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, একটা চিঠি ভাইরাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিঠিতে দাবি করা হচ্ছে যে অভয়ার শরীর থেকে যে নেওয়া যে ভিসেরার নমুনা তা বদলে ফেলা হয়েছে, কি বলবেন? দেখুন, এই যে এর আগেও আমি একাধিকবার বলেছিলাম যে স্যাম্পেল চেঞ্জ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি দুটো রিপোর্টের ভিত্তিতে স্যাম্পেল চেঞ্জ হওয়াটাকে এত জোর দিয়ে বলেছিলাম। একটা রিপোর্ট হচ্ছে তার ভিতরে এই চিঠিটা বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল, মানে সেটা যেভাবেই হোক, কিন্তু চিঠিটা যেটা আমি পড়ে বুঝেছিলাম, এবং তার আগে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট আমার কাছে ছিল। সিবিআই স্ট্যাটাস রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে যে 9 তারিখে পোস্টমর্টেম হয়েছে, এবং সেই স্যাম্পেল যেটা কালেকশন হয়েছিল সেটা আরজি করের মর্চুয়ারিতে রাখা ছিল। এটা 13 তারিখে স্যাম্পেলটা হচ্ছে কলকাতা পুলিশ এটা হচ্ছে ওখান থেকে নিয়ে যায় এফএসএল এ ফরওয়ার্ড করার জন্য। এখন এই যে 3 দিনের যে ডিলেটা হলো, যে গ্যাপটা হলো, এটা কেন আরজি করের মর্চুয়ারিতে কেন রাখতে গেল, এর কিন্তু কোনো কজেন্ট এক্সপ্লেনেশন কলকাতা পুলিশ সিবিআইকে দিতে পারেনি। তো সিবিআই উচিত ছিল যেটা তদন্ত করে দেখা, প্রথমত আরজি করের মর্চুয়ারিতে 3 দিন স্যাম্পেলটা কি করলো, এবং এই সময় নিয়ে যাওয়ার সময় যদি স্যাম্পেলে ট্যাম্পার হয় তার সিসিটিভি ফুটেজগুলো কোথায়। যদিও আরজি করের এই সেম কেসে বেশিরভাগ সিসিটিভি ফুটেজের কোনো রিপোর্ট সাবমিশন লোয়ার কোর্টে, মানে শিয়ালদা কোর্টে আজ পর্যন্ত করেনি। শুধুমাত্র একটা রিপোর্ট যেখানে ওরা সাবমিশন দিয়েছে, সেটা হচ্ছে এই 2:35 থেকে আপনার 5:51, যেখানে কোথাও লেখা নেই যে অভয় ওই ডিপার্টমেন্টে ছিল। একটা ভুল জিনিসের উপরে ভিত্তি করে এই, আমি জানি না, আমি কোর্টকে দিয়েও বলছি, সম্মান দিয়েও বলছি যে জাজমেন্টটা হয়েছে, এই জাজমেন্টে কোথাও এটা প্রমাণ করে না যে অভয় ডিপার্টমেন্টে উপস্থিত ছিল। এমনও তো হতে পারে অভয় ডিপার্টমেন্টে ছিল না, মেরে দিয়ে তাকে ডাম্প করা হয়েছে বডি। তো আপনাকে তো আগে প্রমাণ করতে অভয় ডিপার্টমেন্টে উপস্থিত ছিল। তো সিবিআইয়ের তদন্তে একাধিক লুফলস। এইবার তদন্তের যেটা ওই চিঠিটাই বলছে যে এবং ওই দ্বিতীয় যে চিঠিটা এসছে, মানে আমাদের ভিকটিমের যিনি বাবা, তার অ্যাড্রেসে একটা চিঠি করা হয়েছে, সেই চিঠিতে বলা হচ্ছে তিনি স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন এক্স এমপ্লয়ি। সেখানকার 3জন এমপ্লয়ির দিকে আঙুল তুলেছে যে এই 3জন এমপ্লয়ি নাকি গত 10 বছরে প্রায় বিরোধী যে সমস্ত দল, মানে বিজেপি বা সিপিআইএম, তাদের যে সমস্ত ভিকটিম, তাদের স্যাম্পেলকে ট্যাম্পার করেছে, এবং সেটা বাই দ্য অর্ডার অফ এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড দ্য বা টিএমসি পার্টির অর্ডারে হয়েছে। তো এইটা তো বিরাট বড় একটা অভিযোগ। এটা শুধু অভয়ের কেস জড়িত নয়, এটা কিন্তু জুড়ে গেল। যদি হিসাব করা হয় তাহলে কিন্তু বিরোধী যে প্রায় এত লোক মারা গেছে বা বিভিন্ন লোক ভিকটিম হয়েছে, তাদেরও কিন্তু এটা জড়িত। তো এইটা কিন্তু একটা লার্জার দিক খুলে গেল এই চিঠির বেসিসে। এবং আরজি করেরটা এটাও মিলে যাচ্ছে যে স্যাম্পেল কিন্তু 3 দিন বসেছিল মানে রাখা ছিল। তার মানে স্যাম্পেলকে চেঞ্জ করা হলেও হতে পারে, খুব হাই চান্স। এবং সঞ্জয় রায়ের যিনি আইনজীবী, তারা কিন্তু এর আগের আইনজীবীও, আমি যেটুকু তার সাথে কথা বলে বুঝেছি পার্সোনালি,
বা পরের যে এখন আরেকজন আইনজীবী তিনিও তার উপরে বিভিন্ন থ্রেট আসছে, সেটা বলা হচ্ছে। সে ভিডিওটা আমি দেখেছি, সেই বেসিসেই বলছি যে সঞ্জয় রায়ের নাকি তার লালবাজার থেকে স্যাম্পেল কেটে এই মানে চুল কেটে নেওয়া হয়েছিল, সিমেন্ট স্যাম্পেল কালেকশন করা হয়েছিল। এখন প্রশ্ন দেখুন, আপনি বলতে পারেন যে আপনি লালবাজার অন্দরে ছিলেন, এবার আমারও প্রশ্ন হতে পারে যে বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি কেন সাসপেন্ড হলেন? এদের এগেনস্টে প্রাইমা ফেসি অ্যালিগেশন এখনো পর্যন্ত প্রমাণিত, মানে প্রমাণিত বলতে কিছুটা যদি তাদের এগেনস্টে না যায় তাহলে সাসপেন্ড করা যায় না একজন সরকারি আইপিএস অফিসারকে, কোনো মতেই করা যায় না। তার মানে করেছে এরা এই ধরনের কাণ্ড করতে হবে। আর যে রাজ্যে ডিজি হচ্ছে রাজীব কুমার, সারদা কেসে অভিযুক্ত, এবং সারদার সেই ডায়েরি এবং বিভিন্ন স্যাম্পেল হচ্ছে পুড়িয়ে দেওয়ার বা ট্যাম্পার করার অভিযোগ ওঠে, তো সেই রাজ্যে সঞ্জয় রায় স্যাম্পেল নেবে এবং কোনো জায়গায় মিশিয়ে দেবে, তো অসম্ভব কিছু নয়। অতএব এই জন্যই বারবার আমি জোর দিয়ে বলেছি যে স্যাম্পেল এই যে টাইম পিরিয়ড, ওই 3 দিনের টাইম পিরিয়ডে স্যাম্পেল চেঞ্জ হয়েছে, এবং সেটা এই তৃণমূলের মমতা ব্যানার্জির অর্ডারে এটা হয়েছে। একদম এই চিঠিতে এটাও বলা হয়েছে যে নষ্ট হয়ে যেতেও পারে, একটা কথা বলা হচ্ছে। নষ্ট বলতে আপনি যদি ওই স্যাম্পেলকে সরিয়ে দিয়ে আরেকটা স্যাম্পেল ওখানে দিয়ে দেন তাতে কি হবে? বা বিভিন্ন স্যাম্পেলকে আপনি ট্যাম্পার্ড করছেন, অন্য কোনো কিছু মিশিয়ে দিচ্ছেন, কোনো কেমিক্যাল মিক্স করে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিনাল স্যাম্পেল সেটা পাওয়াই যাবে না। সেটাই হয়েছে এখানে। নো সিমেন্ট ফাউন্ড বলা হয়েছে, নো সিমেন্ট ফাউন্ড বলা হলো, যেখানে রেপ অ্যান্ড মার্ডার বলছে এবং যেখানে ক্লিয়ারলি হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট বলা রয়েছে, সেখানে দুটো পারপাসে হতে পারে। একটা হচ্ছে যে সে বেরিয়ার মেথড লাইক কন্ডম ইউজ করতে পারে, আর একটা নন পেনাইল পেনিট্রেশন। এবার কোনো রেপে এইরকম জায়গায় যে সে হচ্ছে বেরিয়ার মেথড মানে কন্ডম ইউজ করবে, এটা অন্তত খুব কম কেসে দেখা গেছে। আর নন পেনাইল পেনিট্রেশন না পেনাইল পেনিট্রেশন, এইটা তো এখনো পর্যন্ত সেটা ক্লিয়ারলি বলা যায়নি। তার একটা বড় কারণ তো পোস্টমর্টমটাই তো একটা ভোগাস পোস্টমর্টম, 1 ঘন্টা 10 মিনিটে পোস্টমর্টম করে দিয়েছে, এটা হয় না এই কোনোদিন। মিনিমাম এই ধরনের কেসে অন্তত ইন্টারন্যাশনাল গাইডলাইন বলছে 3 থেকে 4 ঘন্টা দরকার। যেখানে 26টা বডি ইঞ্জুরি রয়েছে, তার বিভিন্ন যদি লোয়ার লিম্ব বলা হয়, লোয়ার লিম্বে দেখা যাচ্ছে যে সেখানে লিখেছে নো ফ্র্যাকচার নো ডিসলোকেশন, ছবি ইন্ডিকেট করছে যে ডিসলোকেশন থাকার মিনিমাম ডিসলোকেশন থাকবে। আপনি যদি ফ্র্যাকচার ছেড়েও দিই উইথাউট এক্সরে সেটা বলে দিল, এই ধরনের পোস্টমর্টম, সেখানে তো প্রশ্ন উঠবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডাক্তারবাবুরা করেছে তাদেরও তো আমি অভিযুক্ত করবো। পোস্টমর্টম আরজি করে হলো, তারা করলো কেন? কারণ হচ্ছে ক্রাইম সিন, প্লেস অফ অকারেন্স আরজি করে তো পোস্টমর্টম হওয়ারই কথা নয়। পোস্টমর্টম হওয়ার কথা তো সেকেন্ড কোনো মেডিকেল কলেজে। তো সেক্ষেত্রে যদি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে হতো তাহলে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন লাইক ইএসআই জোকা বা কমান্ড হসপিটালে করতে পারতো, বা জেএনএম বা এই ধরনের জায়গায় করতে পারতো, কিন্তু করেনি। তার কারণ হচ্ছে আমাদের ডাক্তারবাবুরাও ঠিকঠাক করে পোস্টমর্টম করেননি, তারাও এই কনস্পিরেসির পার্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন হয়তো তারা বলবেন না আমরা অনেক কিছু করেছি, কিচ্ছু না। যেটা প্রমাণ সেটা সত্যি কথা, সায়েন্টিফিক থিওরি আপনাকে মানতে হবে। এই যেটা বলছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, পোস্টমর্টম ঠিকঠাক হয়নি, এটা থিওরি। ডিএনএ স্যাম্পেলে এক্সট্রা সিগন্যাল, এগুলো সমস্তগুলোই সায়েন্টিফিক থিওরির উপর দাঁড়িয়ে। এই যে চিঠিতে বলা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার এর মধ্যে এতখানি বা তার নির্দেশ কেন আসবে এরকম একটা ঘটনার? দেখুন, যে রাজ্যে একজন সিংহ শাবকের জন্ম হতে গেলে অনুপ্রেরণা লাগে, সেই রাজ্যে যা কিছুই হোক, যত চুরি দুর্নীতি হোক আর যা কিছু হয়েছে, ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের অর্ডার লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার ফ্যামিলির লোক যদি ইনভলভ না হবে, তিনি এই কেসে জান প্রাণ দিয়ে দেবে, সমস্ত প্রশাসনিক মানে শক্তি লাগিয়ে দেবে, এবং তারপরে 14 তারিখের ভ্যান্ডালিজম, এই যে অতীন ঘোষ এবং তার নেতৃত্বে আরো কিছু লোক মিলে ভ্যান্ডালিজম করে দেবে। একটা মেডিকেল কলেজের হসপিটালে একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, যেটা কি বেসিসে করলো, কোন কারণে করলো, তার একটাই কারণটা হচ্ছে যে ওরা ভাঙতে চেয়েছিল, স্লিপ স্টাডি রুমটা পুরো ভেঙে পারেনি, এবং ওই সেমিনার রুম সমস্ত ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, এবং ভুল করে ওই 3rd ফ্লোর আর 3 তলা এই দুটোর মাঝখানে ডিফারেন্স করতে পারেনি, তার জন্য তারা নিচে পর্যন্ত ভেঙে দিয়ে বেরিয়ে গেছে। আজ পর্যন্ত আপনারা কি দেখাতে পেরেছেন কারা কারা অভিযুক্ত? এর চার্জশিট কিছু দেখাতে পেরেছেন? কিন্তু আপনাদের প্রত্যেকটা মিডিয়াতে দেখা হচ্ছে কোন লোকগুলোই ক্রাইম করেছে, তার সব ভিজুয়াল আছে। আপনি বলতে পারেন আরজি করের হয়তো ওই ক্রাইম সিন নিয়ে সেখানে অনেক কিছু এভিডেন্স ট্যাম্পার হয়েছে, কিন্তু কলকাতা পুলিশ কি করলো এতদিন? কিছু করেনি। এই জন্য তো আমি বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই আরজি করে যে ভ্যান্ডালিজমের কেসটা হয়েছে, এটা আমি সিবিআইয়ের উপরে সত্যি আমাদের ভরসাটা কমে গেছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দেওয়া হোক,
অথবা কলকাতা পুলিশের সিআইডির হাতে এটা তুলে দেওয়া, কারণ কলকাতা পুলিশ কোনো রকম তদন্ত করেনি। আর এই আমাদের এমার্জেন্সি আজও সাফার করছে, সেই এমার্জেন্সি কিন্তু আমরা ওপেন করতে পারছি না, এবং তার জন্য একটা ছোট্ট জায়গায় পায়রার কপি আরজি করে এমার্জেন্সি চলছে, এবং যেহেতু তদন্ত শেষ হয়নি বলে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার পাচ্ছে না, এবং তার জন্য এমার্জেন্সি সারাই করা যাচ্ছে না। তাতে এতে একটা ডেডলক সিচুয়েশন হয়েছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমার এই সাক্ষাৎকার দেখেন, আমি তাকে অনুরোধ করব এনআইএ বা রাজ্যের সিআইডি দিয়ে তদন্ত করা হোক, আর না হলে সিবিআইকে সেইভাবেই অর্ডার দেওয়া হোক যে এই কেসের সাথে টেক আপ করা হোক। কারণ এই কেসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই অভয় রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে যে অ্যাক্টিভিটিস হয়েছিল সেটা কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটিসেতে কম নয়। সেই জন্য সিবিআই বা এবং তার সাথে এনআইএ যদি যৌথভাবে ইনভেস্টিগেশন করে, তাহলে কিন্তু এই কেস ভালোভাবে তদন্ত হতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় বলতে কি আবেশ ব্যানার্জির কথা বলছে? দেখুন, মুখ্যমন্ত্রীর পরিবারের লোক এটুকু আমি বলতে পারি, এবার ভাইপো হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার একটা যেহেতু সে ডাক্তার ছিল, কেপিসি মেডিকেল কলেজ থেকে পাস আউট, তো সেই অনুসারে অনেকটাই মিলে যাচ্ছে যে ডাক্তারদের অনেক সময় অনেক কিছুতে ইনভলভমেন্ট থাকে। হয়তো দেখা যায় ডাক্তারিটা না করলেও তারা এই ম্যানেজমেন্টগুলো করতে পারে, মানে ধরুন এই যে ফেক মেডিসিন, কারণ তাদের তো সব কিছু এই সেবাশ্রয়ের মতো যেখানে ফেক পরিবার যা যা চালিয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে টিবির ওষুধ, বিভিন্ন ফেক মেডিসিন, অর্গান পাচার, বা দেখা যাচ্ছে যে এই ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ হয় বিভিন্ন ডিপার্টমেন্টে, এরা সেইগুলোর ব্যবসা থাকতে পারে, সেই ব্যবসায় এদের ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ এতে আরও তাদের ইনকামের পথ অনেক বেশি, কালো টাকা বেরোবে বেশি, তার ভিতর থাকতেই পারে। সেটা যাচাই করে দেখা উচিত। কেন সিবিআই তাকে এখনো পর্যন্ত হেফাজতে নিল না আজও বুঝলাম না। এবং তার লোকেশন তো দেখুন, লোকেশনের থেকেও বড় জিনিস দরকার ওই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ যদি সঠিকভাবে দেখা হতো, তাহলে এই তদন্ত করতে 6 ঘন্টাও লাগে না, যেটা আজ 2 বছর লাগিয়ে দিল সিবিআই। আমি জানি না যে তার হয়তো সিসিটিভি ট্যাম্পারও করে দিয়েছে, যেটা অলরেডি সুপ্রিম কোর্টে প্রথম দিকে হিয়ারিংয়ে সলিসিটর জেনারেল অভিযোগ করছিল। কিন্তু যদি সলিসিটর জেনারেলের অভিযোগ সত্যি হয়, তাহলে যদি সিসিটিভি ডিস্ট্রয় করে দিয়ে থাকে, সেই কথাটাই বলা হোক, তাহলে যে এরা সিসিটিভি ডিস্ট্রয় কারা করলো, কি পারপাসে করলো, সেটাও সামনে আসা উচিত। সেটাও সিবিআই কেন বলছে না? সিবিআইকে তো সেটাও বলতে হবে। মানে এই নিকট আত্মীয়র সঙ্গে আরজি করের কি সম্পর্ক? দেখুন, তারা সারা পশ্চিমবঙ্গটাই তো তাদের মনে করতো, তো তারা সবকিছু ঘর বাড়ি মনে করে। সে আবেশ ব্যানার্জি এখানে আসবে না, তার কি হয়েছে? নির্মল মাঝি যদি কুকুরের ডায়ালিসিস করাতে পারে, তার ছেলেকে হচ্ছে বিআইএনে আরএমও করে দিতে পারে, তো কোনো ব্যাপার না। তারা আরজি করেও নিজের মনে করবে, ওরা চিড়িয়াখানাকেও নিজের মনে করে, ওরা সবকিছুই তো ওদের সম্পত্তি। স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে মাটি উদ্ধার, মাটি কেটে নিয়ে বের করে নিয়ে চলে গেছে। ওরা তো পশ্চিমবঙ্গটাকেই ভাবতো যে নিজের সম্পত্তি। তো আবেশ ব্যানার্জি আরজি করে ওই রাতে আসবে, সে তার নিজের জায়গায় এসছে, কারণ ও তো নিজের জায়গা সঙ্গে পশ্চিমবঙ্গটাই মনে করতো ওদের পরিবারের মানে সম্পত্তি। তো এসছে নিজের সম্পত্তিতে এসছে, অসুবিধা কোথায়? কারণ আমরা তো আর মানে ওই ব্যানার্জি পরিবার বাদে বাকি সবই তো হচ্ছে মানে তাদের অবৈধ আমরা ছিলাম, তো এসছে হয়তো। এই চিঠির পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে শুধুমাত্র সঞ্জয় রায় এই পুরো ঘটনা ঘটিয়েছে? দেখুন, এই চিঠির ভিত্তিতে না, প্রথম দিন থেকেই বলেছি যে এটা কোনোদিন একার পক্ষে সম্ভব না। এটা আমি একা বলিনি, আমি নিজে বলেছি 4 জনের নিচে এটা সম্ভব নয়। কারণ হচ্ছে যে মানে এইটার যদি হচ্ছে মোড অফ মেথড যেটা বলা হয়, মানে কিভাবে মারা গেলেন, সেটা হচ্ছে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন সেটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে দেখবেন অভয়ের যে বডি ওয়েট বা তার যে এবং সঞ্জয় রায়ের বডি ওয়েট মোরলেস কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আমি একজনের মুখ বন্ধ করলাম, গলা ধরলাম, তো সেই জায়গায় করতে গেলে তার বডিটা অংশ হবে। এবার অনেক সময় যদি দেখা যাচ্ছে সঞ্জয় রায় বিরাট বডি ওয়েট, তার বডি ওয়েটটা দিয়ে তার বডিটাকে চেপে রাখা যেতে পারে। তার কারণ হচ্ছে এটা তো অ্যান্টিমর্টেম ডেথ, সে স্ট্রাগল করেছে, সেটাও লেখা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি করে বলবো যে একা এটা করেছে? এটা একা করা সম্ভবপর হয়েছে। তো এবং এক্স সিবিআই জয়েন্ট ডিরেক্টর হচ্ছে উপেন বিশ্বাস স্যার আমার সাথে, তিনি মিডিয়াতেও যেমন বলেছেন, ওনার সাথে পার্সোনালিও কথা হয়েছিল, তিনি নিজে বলেছেন 6 জনের নিচে সম্ভব নয়। সমস্ত মানুষ, যত বিশেষজ্ঞ আছে যারা অন্তত কেস নিয়ে ডিল করেন, আমাদের এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার, সবাই কিন্তু একই কথা বলেছেন। এটা আমি একা বলছি তা নয়।
তো সেক্ষেত্রে সঞ্জয় রায় একা করেছে এই থিওরিটাই তো বিশ্বাসযোগ্য নয়, এটা তো আমরা কোনোদিনই মানতে রাজি নই। কিন্তু সিবিআই এর আইনজীবী বারবার ওটা দাঁড় করানোর চেষ্টা করে, প্রিন্সিপাল অ্যাকিউজড আর কনভিক্টেড এবং তার আমরা ফাঁসি চাই। তো ফাঁসি চেয়ে তো কেস থামিয়ে দিলে হবে না, আমরা তো ফাঁসি চাই না। আমরা চাই আরো ক্রিমিনাল যতদিন না ধরা পড়ছে ততদিন সঞ্জয় রায়ের জন্য ফাঁসি না হয়।